একবার ভাবুন তো, একই ভাষা, একই সংস্কৃতি আর একই ইতিহাসের একটা অঞ্চলকে যদি ঠিক মাঝখান দিয়ে একটা দাগ টেলে ভাগ করে দেওয়া হয়, আর তারপর ৭৫ বছরের জন্য দুটোকে একদম আলাদা পথে চলতে দেওয়া হয়, তাহলে কি হতে পারে? ঠিক তাই, ১৯৪৭ সাল থেকে আমাদের দুই বাংলা কিন্তু ঠিক এই রকমই একটা প্রাকৃতিক পরীক্ষার মধ্যে দিয়ে চলেছে। ব্যাপারটা অনেকটা একই গাছ থেকে বেড়ে ওঠা দুটো ডালের মতো, যাদের শেকড়টা কিন্তু এক জায়গাতেই। কিন্তু ৬০ দশক পর তাদের বেড়ে ওঠার গল্পটা এতটাই আলাদা হয়ে গেছে যে তা আমাদের রীতিমতো অবাক করে দেয়। একটা সাধারণ ম্যাপের দাগ, ভাবা যায় কিভাবে দুটো অঞ্চলের ভাগ্যকে এতটা পাল্টে দিতে পারে? চলুন এই রহস্যটাই আজ একটু তলিয়ে দেখা যাক। এই যে ৭০ বছরের দীর্ঘ পথ চলা, এটা থেকে আমরা উন্নতি বা প্রোগ্রেস বলতে ঠিক কি বুঝি সে সম্পর্কে নতুন কিছু শিখতে পারি কি? এই তুলনামূলক আলোচনাটা হয়তো আমাদের নিজেদের অগ্রগতির ধারণাটাকেই একেবারে বদলে দেবে। চলুন শুরু করা যাক একটা বেশ চমকপ্রদ প্যারাডক্স বা ধাঁধা দিয়ে, আর এটাই আমাদের পুরো বিশ্লেষণের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে। আচ্ছা, আমরা সাধারণত কি ভাবি? যে অঞ্চলের মানুষের আয় বেশি, শিক্ষার হার বেশি, স্বাভাবিকভাবেই তো তাদের জীবনযাত্রার মানও ভালো হবে, তাই না? কিন্তু বাস্তবতা কি আসলেই এতটা সোজা সাপটা? আর এখানেই কিন্তু গল্পটা একটা দারুণ মোড় নেয়। দেখুন, আয় কম হওয়ার সত্ত্বেও শিশু টিকাদানের হারে বাংলাদেশ কিন্তু শুরু থেকেই পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে বেশ অনেকটা এগিয়ে গেছে। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার, তাই না? শুধু টিকাদানি নয়, ওআরএসের মতো একটা সাধারণ কিন্তু জীবন রক্ষাকারী বিষয়েও বাংলাদেশ অনেক এগিয়ে। এটা আসলে প্রমাণ করে তাদের জনস্বাস্থ্য ব্যবস্থাটা একদম তৃণমূল পর্যায়ে, মানে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কতটা সফল হয়েছে। তবে গল্পটা কিন্তু পুরোপুরি একপেশেও নয়। প্রাতিষ্ঠানিক প্রসব, মানে হাসপাতালে বা ক্লিনিকে সন্তান জন্মদানের ক্ষেত্রে আবার পশ্চিমবঙ্গ এগিয়ে। এর মানেটা হলো দুটো অঞ্চলেরই নিজস্ব শক্তি আর দুর্বলতার জায়গা আছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই ভিন্ন ফলাফলের কারণটা ঠিক কি? কেন কিছু ক্ষেত্রে বাংলাদেশ আর অন্য কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে? চলুন এই ধাঁধার আরও গভীরে যাওয়া যাক। এই যে এত পার্থক্য, এর একটা বড় কারণ কিন্তু লুকিয়ে আছে দুই অঞ্চলের স্বাস্থ্যসেবা দেওয়ার মডেলে। চলুন দেখি তাদের সিস্টেম দুটো আসলে কতটা আলাদা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত হাসপাতাল কেন্দ্রিক এবং পুরোপুরি রাষ্ট্র দ্বারা পরিচালিত। অন্যদিকে বাংলাদেশের সরকারি উদ্যোগের সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এনজিওরা, যারা একদম তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়। পার্থক্যটা এখানেই একদম স্পষ্ট হয়ে যায়। দেখুন, টিকাদানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এনজিওদের ভূমিকা প্রায় নেই বললেই চলে, অথচ বাংলাদেশে প্রায় অর্ধেক, মানে ৫১% টিকাদানই হয় এনজিওদের মাধ্যমে। তার মানে বাংলাদেশের এই যে এনজিও ভিত্তিক মডেল, সেটা ঘরে ঘরে প্রতিরোধমূলক সেবা যেমন টিকা বা ওআরএস পৌঁছে দিতে দারুণ সফল। আর পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠান ভিত্তিক ব্যবস্থাটা পরিকাঠামো নির্ভর সেবার ক্ষেত্রে, যেমন ধরুন হাসপাতালে সন্তান প্রসবের ক্ষেত্রে, অনেক বেশি কার্যকর। স্বাস্থ্য খাতের পর এবার একটু অর্থনৈতিক দিকে নজর দেয়া যাক। এখানেও কিন্তু গল্পটা বেশ জটিল এবং আকর্ষণীয়। সংখ্যাটা দেখুন একবার, $২৪০ বিলিয়ন। এটা পশ্চিমবঙ্গের অর্থনীতির বিশালতার একটা পরিষ্কার ধারণা দেয়, যা ভারতের অন্যতম বৃহৎ একটি রাজ্য অর্থনীতি। আর পশ্চিমবঙ্গ এখন কিন্তু আর শুধু পুরনো শিল্পভিত্তিক রাজ্য নয়, এটা একটা আধুনিক পরিষেবা চালিত অর্থনীতিতে পরিণত হয়েছে, যেখানে সার্ভিস সেক্টরের অবদানই অর্ধেকেরও বেশি। কিন্তু এই বড় বড় অর্থনৈতিক তথ্যের পাশাপাশি একটা ভিন্ন চিত্র কিন্তু রয়ে গেছে। এই উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় যে বড় সংখ্যার আড়ালেও কিছু ঐতিহাসিক চ্যালেঞ্জ থেকে গেছে, যা পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে আজও কিছুটা হলেও প্রভাবিত করে। চলুন এবার একটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক সূচক, মানে সাক্ষরতার হার নিয়ে আলোচনা করা যাক। এটা দুই বাংলার অগ্রগতির ছবিটাকে আরও পূর্ণতা দেবে। ২০১১ সালের তথ্যে যদি আমরা তাকাই, তাহলে দেখব সাক্ষরতার হারে পশ্চিমবঙ্গ বেশ খানিকটা এগিয়েছিল। এই ব্যবধানটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ ছিল সেই সময়ে। বাংলাদেশের এ পিছিয়ে থাকার পেছনে একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের প্রায় সমস্ত বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যা দেশটির শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাই একরকম ভেঙে দিয়েছিল।
কিন্তু তারপর বাংলাদেশ যা করেছে তা এক কথায় অসাধারণ। মাত্র ১ দশকের মধ্যেই তারা সাক্ষরতার এই বিশাল ব্যবধান প্রায় ঘুচিয়ে এনেছে, যা তাদের দৃঢ় সংকল্পের একটা দারুণ পরিচয় দেয়। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা একটা দীর্ঘ তুলনামূলক বিশ্লেষণ করলাম, এখান থেকে আমরা ঠিক কী শিখলাম? চলুন মূল বিষয়গুলো একবার গুছিয়ে দেখে নেওয়া যাক। এই পুরো বিশ্লেষণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল, অগ্রগতির কোনো একটা নির্দিষ্ট বা একমাত্র মডেল নেই। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুজনেই নিজ নিজ পথে হেঁটে সাফল্য এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দেখা যাচ্ছে একজনের শক্তি হয়তো অন্যজনের দুর্বলতা, আর এখানেই কিন্তু লুকিয়ে আছে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ। এই প্রশ্নটা রইল ভাবনার জন্য। ভবিষ্যতের দিকে তাকিয়ে এই দুই বাংলা কি একে অপরের এই ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা থেকে কিছু শিখে আরও দ্রুত একসঙ্গে এগিয়ে যেতে পারবে?